পর্ব ৬ প্রথম অংশ। চিংড়ির হলুদ কালা ঝোল। কলাপোতা গ্রামটার পাশ দিয়ে বয়ে চলেছে কপোতাক্ষ নদ। এছাড়া চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য খাল, বিল, পুকুর। সবুজ জংলাঝোপের পাশে সন্ধ্যামণি ফুল, হেলেঞ্চার লতা, উঠোনের কোণ ঘেঁষে কাঠচাপা, পঞ্চমুখী জবা, সদরের মুখটায় শিউলি। সাদা আঁচলের মতো পড়ে থাকে ফুলগুলো। উঠোনের মাঝখানে বড় তুলসী মঞ্চ। অষ্টপ্রহরের সময় ঘুরে ঘুরে কীর্তন হয় সেখানে। বাড়ির পেছনে আছে নারকেল গাছ, পেয়ে ওঠা চুই ঝাল। রান্নায় এতটুকু ঝালের দরকার হলে মা টুক করে গিয়ে ছোট্ট ডাঁটি পেরে নিয়ে আসে, একটু ছেঁচে ফেলে দেয় ঝোলের মধ্যে। নারকেল গাছটা সোজা রেখে এগিয়ে গেলে পুঁইয়ের মাচা। তার ডগাগুলো বর্ষার জল পেয়ে যেন আকাশের দিকে মুখ করে আছে আরও বৃষ্টির আকাঙ্ক্ষায়। পুঁই মাচাকে বাদিকে রেখে কয়েক পা হাঁটলেই কলকাতা থেকে আনা দাদুর ডালিম গাছ। তার পাশেই ঠাম্মার নিজের হাতে আদর করে বসানো গন্ধরাজ লেবু, কালনার আতা, যেন ছবির মতোই আঁকা। এইরকমই সাজানো গোছানো বাড়ি এই গ্রামেরই অনেকেরই আছে। সচ্ছল গেরস্থ হিন্দু বাড়ির ঘরদোর সাজানো এক রকমের, আবার মধ্যবিত্ত মুসলিম বাড়ির অন্দরের সাজ ভিন্ন ধরনের। হিন্দু বাড়ির চারিদিকের এমন খোলামেলা পরিবেশটা কিছুটা হলেও ঢাকা পড়ত মুসলিম বাড়িতে। ইন্দুবালার যে খুব একটা গ্রামের সেই সব বাড়িতে যাওয়ার সুযোগ হতো তেমনটা নয়, কিন্তু হাতে গোনা একজন দুজনের বাড়িতে নানান অছিলায় সে গিয়েছে। কিছুক্ষণের জন্যে হলেও থেকেছে। ভালো লাগা কাছের মানুষদের হুট করে গিয়ে চমকে দিলে কেমন যেন একটা আনন্দ হয়। সেরকম যে কতবার ইন্দুবালা মনিরুলের বাড়িতে গিয়ে তাকে চমকে দিয়েছে তার সংখ্যা গুনতে বসলে এই বয়সে ইন্দুবালার লজ্জা পাওয়ার কথা। দুইজনের সেই নিঃশব্দ ভালোবাসার মধ্যে আর কারও না থাকুক, প্রকৃতির তো সায় ছিল। না হলে কেন ইন্দুবালার এখনও মনে থাকবে মনিরুলের বাড়ির পেছনের বড় পুকুরটাকে, তার পেছনের বড় বাঁশঝাড়টা, তারপর আদি দিগন্ত ধান ক্ষেত। ওখানে সন্ধ্যা নেমে আসতো, জোনাকিগুলো ঘুরে ঘুরে আলো ফোটাতো। যারা কোনো দিন দুজনে দুজনের সঙ্গে থাকলো না, সংসার করলো না, তাদের ভালোবাসার গল্প বয়ে বেড়ালো কত যুগ। মনিরুলদের পুকুর পাড়ে জমাট অন্ধকারে জোনাকি দেখতে ভালোবাসত ইন্দুবালা। সে স্বাদ অবশ্য বেশি দিন টেকেনি তার কপালে। থিঙ্কি মেয়ে এবারই ওবারই ঘুরে বেড়াচ্ছে। চোখ টাটা তো সবার। অচিরেই বন্ধ হলো সব কিছু। সমাজের চোখে যা যা নিষিদ্ধ অক্ষরে অক্ষরে মানতে বাধ্য করা হলো মেয়েকে। রাতের আধার দেখা বন্ধ হয়ে গেল তার মধ্যে থেকে মিটিমিটি করে জ্বলতে থাকা জোনাকির আলোগুলো দূরে চলে গেল। এই বয়সে মেয়েরা সংসারের জন্য একটু একটু করে তৈরি হতে থাকে। ঘরের কাজকর্ম শেখে, স্বামীকে কিভাবে যত্ন নিতে হবে, কোনটার পরে কিসের উপচার তা ভালোভাবে বুঝে নেয়। আর এই মেয়ে কিনা এক মুসলমান ছেলের সাথে রাতের আধারে পুকুর পাড়ে জোনাকি দেখবে, দাওয়ায় বসে বই পড়ার ধুম হবে। কানাকানি থেকে জানাজানি হয় গ্রামে, মুখ টেপাটেপিও, হাসিও। কথাগুলো ইন্দুবালার বাড়ির লোকের কানে বেঁধে সূচের মতো। সেই নিয়ে হুলুস্থুলু কম হয় না বাড়িতে। মেয়ের জেদ পুকুর পাড়ে গিয়ে সে বসবেই। কেন, বাড়ির কাজ কি সে করে না? নাকি বাবা মা ঠাম্মার কথা শোনে না? গ্রামের লোক যা বলবে তাই শুনতে হবে। প্রথম দিকে কঠোর শাসন চলত, তারপর দেখা গেল মেয়ে মোটেই সুবিধের নয়। এই শাসনে আরও বেঁকে বসেছে সে। খাওয়া দাওয়া ছেড়ে শরীরের অবস্থা কাহিল হবার জোগাড়। ঠাম্মার পরামর্শে মা আশেপাশের হিন্দু বাড়িতে মেয়েকে নিয়ে যাওয়ার চেষ্টা করলো। যাদের বাড়িতে বড় পুকুর কিংবা ছোট্ট ডোবা কাটানো আছে সেখানেও অন্ধকার গাঢ় হয়ে জমাট বাঁধে। জোনাকিরা মিটমিটে আলো জ্বালায়, কিন্তু সেসব বাড়িতে তো আর মনিরুল ছিল না, তার বাসি ছিল না। জসিমউদ্দিনের নকশিকাঁথার মাঠ বা মীর মোশাররফের বিষাদ সিন্ধু কেউ দুলে দুলে পড়তো না। সবে কৈশোরকে পিছনে ফেলে আসতে যেতে থাকা কোনো সন্ধে সজল দুটো চোখ তুলে জানতে চাইতো না, বাড়ি যাবি না ইন্দু? ইন্দুবালার বাড়ি যেতে এতটুকু ইচ্ছে না করলেও যেতে হতোই। হিন্দু পাড়ায় সন্ধ্যের শাঁখ বেজেছে, আর মুসলিম পাড়ায় তখন মাগরিবের নামাজ। ইন্দুবালার মন পড়ে থাকতো ওই পুকুরটার পাড়ে। অন্ধকারে জ্বলে ওঠা বিন্দু বিন্দু জোনাকির আলোয় অবাক হয়ে তাকিয়ে থাকা মনিরুলের চোখের মাঝে। কেউ কেউ বলেছিল ঝাড়ফুঁক করো মেয়েকে, অমনভাবে পুকুর পাড়ে কেউ বসে থাকে ভর সন্ধ্যেবেলা। তবুও ইন্দুবালা জেদ করে বেশ কিছুদিন একাই বসতেন। বাঁশ ছাড়ে হাওয়া লেগে ঝিরঝিরে আওয়াজ হতো।
দূরে বিশালাক্ষীতলার মাঠ থেকে শেয়াল ডেকে উঠত। ইন্দুবালার সেই প্রথম মনে হয়েছিল এই পৃথিবীতে তিনি বড্ড একা, চারপাশে কেউ নেই, হাত বাড়ালে অন্ধকারটুকু ছাড়া। সেই অন্ধকারে ইন্দুবালা প্রথম জ্ঞান হারালেন। তারপর থেকে বাড়ির বাইরে পা রাখা একেবারে বন্ধ হলো। ঠাম্মা সত্যপীরের কাছে মানত করলেন, মেয়েকে সুযোগ্য পাত্রের হাতে তুলে না দেওয়া পর্যন্ত মা পালন করলেন ব্রত। বাবা মরিয়া হয়ে চিঠি লিখলেন কলকাতায়। যখন বাড়ি থেকে বেরোনো একেবারে বন্ধ হয়ে গেল, তখন ইন্দুবালার বারবার মনে হতো গ্রামের সবার বাড়িতে থাকলেও তাদের বাড়িতে কেন কোনো পুকুর বা ডোবা নেই। তাহলে তো সে চুপটি করে জলের পাশে একটু বসে থাকতে পারত। এত সব কাণ্ডের পরেও মনিরুলকে ঠিক লুকিয়ে লুকিয়ে দেখত জোনাকির আলো। এত সব কাণ্ডের পরেও মনিরুলকে ঠিক লুকিয়ে লুকিয়ে দেখাতো জোনাকির আলো। কারবালার যুদ্ধমুখর প্রান্তরটা কি মনিরুল তাদের পুকুর পাড়েই নামিয়ে আনতো না? তখন সাজু কি তাদের পুকুর পাড়ে এসে রূপাইয়ের খোঁজ নিত না? অভিমান আর কষ্ট জমে উঠত দুই চোখ উজিয়ে। যদিও বাড়িতে পুকুর কেন ছিল না সেটা নিয়ে একটা গল্প সে ছোট থেকেই শুনে আসছে, কিন্তু সেই গল্পে প্রবেশ করার আগে এই মুহূর্তে ইন্দুবালা কি করছেন সেটা জেনে নেওয়াটা আখ্যানের ক্ষেত্রে জরুরি। বর্ষা এবার শুধু দেরিতে নয়, আষাঢ় পার করেও দেখা দিচ্ছে না। ভ্যাপসা গরমে সবার নাজেহাল দশা। 70 পার করা ইন্দুবালার অবস্থা আরও কষ্টের। দোতলার বারান্দায় ঠান্ডা মেঝের উপরে চুপটি করে শুয়েছিলেন তিনি। অনেকক্ষণ হলো কারেন্ট নেই। হাত পাখাটাকে অভ্যাসবশত আস্তে আস্তে নাড়ছিলেন নিজের শরীরের উপরে। তালপাতা স্নিগ্ধ হাওয়া ভালো লাগছিল তার। কিছুক্ষণ আগে শেষ খদ্দের ভাত খেয়ে চলে গেছে। যা বাকি ছিল হাঁড়ি চেঁচিয়ে পুছিয়ে খাওয়ানো হয়েছে বাজারের ভিখিরিদের। এমনকি কালু, ভুলু, নেলু, বাজারের যে হরেক নামের বিড়াল এবং কুকুর আছে তাদেরও পাতের উচ্ছিষ্টাংশ এক জায়গায় জড়ো করে ধনঞ্জয়ের খাওয়ানো হয়ে গেছে। লক্ষ্মী নিজে হাতে শুরু করেছিল এইসব। এই প্রথা আজও দিব্য বহাল আছে। সবই ঠিক ছিল। এর সাথে যদি বাড়ির সঙ্গে একটা পুকুর থাকতো, তাহলে ঠান্ডা মিঠে জলের হাওয়া পাওয়া যেত এই ছিন্নমিত্তির লেনেও। বেচারা ধনঞ্জয়কে তখন কর্পোরেশনের ছিটছিড়ে জল পড়া কলে ওই অতক্ষণ ধরে বাসন মাজতে হতো না। পুকুর ঘাটে গিয়ে মেজে ঘষে ঝকঝকে করে আনতে পারত বাসনগুলো। পারলে দুটো ডুবো দিয়ে আসতো না হয় তার সাথে। আজ অনেক ভোরে প্রচণ্ড গরমে ঘুম ভাঙার পরেই কেমন যেন বসেদের পুকুরটার কথা মনে পড়ছে তার। পাশ দিয়ে বয়ে যাওয়া কপোতাক্ষকে, এমনকি শাশুড়ি যে পালা পার্বণে গঙ্গা স্নানে নিয়ে যেতেন তাও। সকাল হতে না হতেই আজ নিজে থেকেই কেমন যেন ডুব দিয়ে স্নান করার বাসনা মনে জাগছিল ইন্দুবালার। কতদিন গভীর গহন জলে ডুব দেননি তিনি। এই সময় তো কপোতাক্ষের একুল ওকুল ভাসে। গভীর রাতে জলের আওয়াজ যেন দূর পর্যন্ত এসে কলকল করে কত কথা শুনিয়ে যায়। বসেদের পুকুরের জল আরও ঘন রং নিয়ে ভারী হয়ে ওঠে। পাশের ছোপ থেকে অনবরত ডেকে চলে ঝিল্লি। ভিজে গায়ে বাড়ি ফিরতে সাত সাত করে ওঠে গা। ইন্দুবালার হঠাৎ আজ কেমন যেন ইচ্ছে হলো অমন বৃষ্টি ভেজা ঝোপে ঢাকা মাটির রাস্তা দিয়ে স্নান করে ফিরতে। কিন্তু সেই পথ কোথায় পাবেন তিনি? ছিন্নমিত্তির লেনে। আজ অনেক সকালে ঘুম ভেঙে তাই নিচে চলে এসেছিলেন। সিঁড়ি দিয়ে পা টিপে টিপে নেমেছিলেন, যেন ঘাটে নামছেন। সঙ্গে রয়েছে জল ভরে নেওয়ার ঘড়া। ধনঞ্জয়, ও ধনঞ্জয়! কোনো সাড়া পান না তিনি। মাথার উপর দিয়ে চাদর চাপা দিয়ে জড়সড় হয়ে শুয়ে আছে সে নিচের ঘরের নিচে, সিঁড়ির নিচের ঘরে। আবার ডাকেন দরজার কাছটায় এসে, ধনা, ও ধনা, ওঠ না বাবা, আমাকে একটু গঙ্গা স্নান করিয়ে এনে দে। ভোরের আধো ঘুমে ধনঞ্জয় চোখ কচলায়। ধর্মর করে উঠে বসে। কানে ঠিক শুনছে কিনা বুঝতে পারে না। বুড়ি বলে কিনা গঙ্গায় যাবে। বলি, তোমার কি মাথা খারাপ হয়েছে মা? রোজ রাতে ঘিস ঘিসে গা গরম থাকে তোমার, ডাক্তারের ওষুধ খাচ্ছ, তার উপর তোমাকে নিয়ে গঙ্গা স্নানে গিয়ে আমার নিজের গঙ্গা প্রাপ্তি হোক, তাই না? তোমার ছেলেরা এসে আমাকে দুর্মুষ করুক, হবে নাই। ধনঞ্জয় বেশ গুছিয়ে কথা বলতে শিখেছে। যত বয়স বাড়ছে, চুল যত পাকা হচ্ছে, তত মুখের বুলি ফুটছে। রেগে যান ইন্দুবালা। ছেলেদের ভয় দেখাস তুই কোন সাহসে? আমি তাদের খাই না পড়ি? যেতে হবে না তোকে,
আমি নিজেই যাব। বুড়ি এগোতে গেলে ধনঞ্জয় চিৎকার করে, যাও না, যাও। ও বাড়ির চক্করতির বউয়ের মতো শেষকালে হাত পা ভেঙে পড়ে থাকো, গুয়ে মুতে একাকার হওগে। সুস্থ আছে কপালে সইবে কেন? থমকে যান ইন্দুবালা। সত্যিই তো, এই বয়সে একা যেতে গিয়ে একটা কাণ্ড বাঁধলে ঠিক ঠিক করে মরা তার জীবনে সইবে না। তবু রাগ চায় না। নিজে দমে গেলেও ধনাকে ছাড়েন না তিনি। তোকে আজ কোনো কাজ করতে হবে না ধনা, আমি নিজেই সব কিছু করব। গায়ের একদম কাছে ঘুরঘুর করবি না, এই আমি বলে দিলাম। ধনঞ্জয় বিরক্ত হয়ে পাশ ফিরে শোয়ে। আপাতত নিশ্চিন্ত সে। বুড়ি গঙ্গা স্নান আটকাতে পেরেছে। বড় ভাড়া কেটেছে একটা। এইখানে নাকি গঙ্গার ঘাট। রিক্সা করে যাও, আবার হাঁটো, তারপর আবার রিক্সা। শুধু কি তাই, গঙ্গায় নামার আগে মায়ের এক প্রস্থ প্রণাম। তোমার গায়ে পা দিচ্ছি মা, অপরাধ নিও না। আবার ওঠার সময় আরেক প্রস্থ প্রণাম। তারপর ঘাটে কাপড় ছাড়ার জায়গা নেই। বুড়ি জেদ করে সেই ভিজে কাপড়ে আসবে। শুধু তাই নয়, বাড়ি ফিরে আবার স্নান করবে। কিছু যদি একটা হয় তখন সামলাবে কে? এইসব বিড়বিড় করতে করতে ঘুমিয়ে পড়ে আবার ধনঞ্জয়। ওদিকে ইন্দুবালা বাসি কাপড় ছেড়ে ঠিক করেন বাজারে যাবেন। একবার যখন বাইরে বেরোনোর বাই উঠেছে সেটা কাটানো মুশকিল। তার চেয়ে বাজারে গেলে মনটা শান্ত হবে। নিজে হাতে জিনিসপত্র দেখে কেনাকাটা করা যাবে। দুটো লোকের সাথে কথা বললে ভালো লাগবে। সদর খুলতেই মনে পড়ে যায় অনেক দিন পরে তিনি আজ নিজে বাজারে যাচ্ছেন। বেশ কিছুদিন হলেও ধনঞ্জয় এইসব করে। হাঁটুর ব্যথায় খুব একটা নড়তে পারেন না ইন্দুবালা, কিন্তু এই তো কয়েক বছর আগেও নিজে হাতে বেছে বেছে সবজি কিনতেন। মশলা দেখে বেছে দরদাম করে নিয়ে আসতেন। সেগুলো পেশাই করে বাড়ি দিয়ে যাওয়ার লোক ছিল। লক্ষ্মী যতদিন ছিল মাছের ব্যাপারে ইন্দুবালাকে ভাবতেই হতো না, কিন্তু লক্ষ্মী যাওয়ার পর থেকে মাছ দেখে শুনে বেছে নিতে হতো। কোথাকার কোন মাছ, কোন পুকুর, দিঘি, বিল সব ইন্দুবালার জানা চাই। না হলে রাঁধবেন কী করে? জল অনুযায়ী মাছের স্বাদ আলাদা হয়, সবাই জানে সেটা। কিন্তু রান্না, সেটাও তো আলাদা হয়। শুধু কি তাই, কোথাকার বেগুন, কোথাকার লঙ্কা, কোথাকার ঢ্যাঁড়স না জানা থাকলে তার রান্নায় মনই বসে না। কুটনো করতে বসলে কড়াইতে ফোড়ন দিয়ে সেই ক্ষেতটাকেই যদি চোখের সামনে না দেখতে পান, তাহলে রান্নায় মজা আসে না, স্বাদটাও। এইভাবেই একটু একটু করে ইন্দুবালার সাথে পরিচয় হয়ে গিয়েছিল মেমারির কুমড়ো, বেলডাঙ্গার কাঁচা লঙ্কা, পরশুরার আলু, বাঁকিপুরের মুসুরি, রিহানদের রুই, লালগোলার আড়, বাসন্তীর গলদার। বাজার করা তার কাছে এক স্বপ্নের মতো। বাজার যদি ঠিক করে হয় রান্নায়, তাহলে তরিজুত আসে। আর একবার হাত দিয়ে দেখে নেন ব্লাউজের ফাঁকে টাকার ব্যাগটা ঠিক নিয়েছেন কিনা।